আর একটা কথা বলে রাখি, প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই, এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন, এটা আপনারা ভুলবেন না। ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে। 3 বার পালিয়েছে শেখ হাসিনা, এটা তৃতীয়বারের পলায়ন। 3 বার, প্রথমবার কবে পালিয়েছে? যখন তার পিতা নিহত হয়েছিল 1975 সালের সেনা বিদ্রোহে, তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল। তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে, সে তখন বিদেশে অবস্থান করছিল। তারপরে সে 6 বছর দিল্লির আশ্রয়ী ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন, কেউ কেউ জানেন না। 75 থেকে 81 6 বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে। এটা হলো প্রথমবারের পলায়ন। দ্বিতীয়বারের পলায়ন 1/11-র পরে। 1/11-র পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো 2 নেত্রীকে পালিয়ে যেতে, 2 নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না। শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া পালান নাই, শি রিফিউজড। তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না। আমি ইতিহাসে নিয়ে লেখাপড়া করি, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি। যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাব না, তখন একটা মজার ঘটনা ঘটলো। তখন তো পলিটিক্যালি বেগম খালেদা জিয়া জিতে গেলেন হাসিনার উপরে, কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন, মঈনকে চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করে বললেন আমি যাব না, আর হাসিনা পালিয়ে গেল। তো রাজনৈতিকভাবে হাসিনা পরাজিত হয়ে গেল। তখন মারা গেছেন ভদ্রলোক, সাংবাদিক এবিএম মুসা, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই। এবিএম মুসা তো আওয়ামী লীগ, উনি আওয়ামী লীগেরই ছিলেন, উনি শেখ মুজিবুর রহমানের এমপি ছিলেন 73 সালে। তো এবিএম মুসা শেখ হাসিনাকে ফোন করলেন, ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা, তুমি পালিয়ে গেলা, খালেদা জিয়া থেকে গেল, তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবে না। কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী, উনি আপোষ করেন নাই, উনি আপোষহীন, যে কারণে খালেদা জিয়াকে আপোষহীন বলা হয়, যে উনি ফিরবেন না। তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে আসার জন্য। শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় না ইনিশিয়ালি, এটাও আপনারা হয়তো জানেন না। এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের মইনুল হোসেন সাহেব, হোম মিনিস্টার ছিলেন। তিনি রাজি হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে। এই কারণে কিন্তু মইনুল হোসেনের প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল। এবং আপনারা জানেন মইনুল হোসেনের উপরে কিরকম অত্যাচার করা হয়েছে। এটাও হাসিনার এক ধরনের প্রতিশোধ। হাসিনা যখন ফিরতে পারছিলেন না, তখন হাসিনা ফোন করলেন কাকে? প্রণব ব্যানার্জিকে, প্রণব বাবুকে ফোন করলেন। প্রণব বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না, এখন আমি না আসলে তো রাজনৈতিকভাবে আমি জিরো হয়ে যাব, তো বেগম খালেদা জিয়া হিরো হয়ে যাবে। তখন প্রণব মুখার্জি ফোন করলেন মঈনকে এবং মঈনকে বাধ্য করলেন যাতে শেখ হাসিনাকে ফিরে আসতে পারে। এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনী। এবার হলো তৃতীয় পলায়ন। কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না, হাসিনা পালানোর জন্যই জন্মেছে। হাসিনা পালায় না মানে কি? ও বারে বারে পালায়, ও তো পালাবেই, ওর জন্ম হয়েছে পালানোর জন্য। এবং ওর পিতাও তো পালিয়েছিল, শুধু ও কেন পালাবে? ওর পিতাকে 71-এ পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই। সারা বাংলাদেশের জনগণকে রেখে শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নিজের জীবন দিয়ে। এবং শেখ মুজিবের পুরো পরিবার নিরাপত্তা পেয়েছিল পাকিস্তান আর্মির কাছে। সুতরাং বাংলাদেশের লোক নিহত হয়েছে, বাংলাদেশের লোক মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু শেখ মুজিব নিরাপদে ছিল, শেখ মুজিবের পরিবার নিরাপদে ছিল। এটাই হচ্ছে 71 সালের প্রকৃত ইতিহাস। এবার সে পালিয়েছে। আমরা কিন্তু চাই এবার পালিয়ে তাকে বাঁচতে দেওয়া যাবে না, এবার তাকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে তার বিচার করতে হবে। আমি জানি না আপনারা কতজন আমার দেশ পড়েন প্রতিদিন। আমার দেশে গত কয়েকদিনে যে স্টোরিগুলি, আমাদের লিড স্টোরিগুলি গেছে, তার মধ্যে 3টা স্টোরির কথা আমি একটু আপনাদেরকে বলতে চাই। একটি স্টোরি হলো, প্রথম যেদিন আমাদের পত্রিকা বেরোলো সেদিন আমাদের লিড নিউজ ছিল যে শেখ হাসিনা ভারতকে বলেছিল বাংলাদেশ অ্যাটাক করবার জন্য, ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা। এক, তাহলে সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আরেকটা বিদেশি শক্তিকে বলছে বাংলাদেশে আক্রমণ চালানোর জন্য। এক। দুই, ইলিয়াস আলীকে যে গুম করে হত্যা করা হয়েছে এর ডাইরেক্ট নির্দেশদাতা শেখ হাসিনা। কারণ যখন ইলিয়াস আলীকে কিডন্যাপ করা হলো, কিডন্যাপ করা হয়েছে হাসিনার নির্দেশে, এবং র্যাব যখন তাকে হত্যার জন্য পারমিশন চাইলো,
এই পারমিশন দিয়েছে শেখ হাসিনা। দ্বিতীয় স্টোরি। এন্ড থার্ড স্টোরি, এই যে হেলিকপ্টার থেকে যে স্নাইপারে গুলি করা হয়েছে, এর পুরো প্ল্যানিং করেছে তৎকালীন র্যাবের ডিজি এবং পারমিশন দিয়েছে শেখ হাসিনা। অন্যগুলো আমি বাদই দিলাম। ঢাকা অ্যাটাক করবার নির্দেশ রাষ্ট্রদ্রোহ, কোনো সন্দেহ নাই রাষ্ট্রদ্রোহ। আপনি একটা বিদেশি শক্তিকে বলছেন ঢাকা অ্যাটাক করবার জন্য। আপনি ইলিয়াস আলীকে গুম করে খুন করেছেন, কাজে আপনি একজন খুনি। এবং 3 নম্বর হচ্ছে আপনি স্নাইপার দিয়ে মানুষ হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন, জনগণকে হত্যা করেছেন, একটা শিশুকেও হত্যা করেছে স্নাইপার দিয়ে। তার জন্য তিনি খুনি, তাহলে তার জন্য বিচার হতে হবে না? বিচার হতে হবে। তো আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। আমি শাহবাগের মধ্যে বলবো না ফাঁসি চাই, আমি বলবো না, কারণ ফাঁসি চাই কথাটাই ফ্যাসিবাদী বয়ান। আমি বলবো বিচার চাই। বিচার যেটা আছে বাংলাদেশের আইনে, যে বিচার আছে সেই বিচার শেখ হাসিনার হতে হবে। কাজে ভারত যদি আমাদের সাথে, আমি বন্ধুত্ব শব্দটা বলবো না, আসলে প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব খুব কঠিন, কারণ প্রতিবেশীর মধ্যে নানা রকম হিসাব কিতাব থাকে, কম্পিটিশন থাকে, স্বার্থের ব্যাপার থাকে। এখানে বন্ধুত্ব টন্ধুত্ব চলে না। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, আমি এই শব্দটাই বলবো, ভারসাম্যমূলক সম্পর্ক। আমরাও চাই ভারতের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক। এটা যদি চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি। এবং এটাই হবে আমাদের মিনিমাম ডিমান্ড ভারতের কাছে। এবং এই ডিমান্ডের উপর বেসিস করেই আমাদের ভারসাম্যমূলক যে সম্পর্ক সেটার সূচনা হতে হবে। যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। কারণ সরাসরি আপনার একজন এত বড় অপরাধীকে যারা আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেয়নি, ভারতে বসে হাজার রকম ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছে হাসিনা ভারতে বসে। কাজে এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতে পারে না। কাজে এখন পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে ইন্ডিয়া ইজ অ্যান এনিমি অফ বাংলাদেশ। কাজে সে যদি এনিমি থাকতে না চায়, হাসিনাকে ফিরিয়ে দিক, আমরা অবশ্যই একটা ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না, আমাদের মাগরিবের আজানের সময় হয়ে গেছে। আমি ফেলানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে ভারতীয় হেজেমনিকে প্রতিহত করি। আর আমার দেশের যে কর্তব্য, আমার দেশের কর্তব্য হচ্ছে বাংলাদেশের জনগণকে সত্য তথ্য জানানো এবং বাংলাদেশকে জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা। এবং সেই কাজটি আমরা 17 দিন ধরে করে যাচ্ছি পুনঃপ্রকাশের পর থেকে। ইনশাআল্লাহ যতদিন আমার দেশ আমরা চালাতে সক্ষম হব, ততদিন ধরে আমার দেশ স্বাধীনতার কথা বলবে, মানবাধিকারের কথা বলবে এবং বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলবে। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।